ঝামেলা অর্ধেক কমে গেল। ওকে মহাজন ভাই, আমি এখানে সমাপ্ত করছি আমার কথা, আপনি শুরু করেন। ধন্যবাদ সৌদি ভাই। ধন্যবাদ সবাইকে আর যারা। যে মহাজন ভাই, যে কোনো জি। সময় যদি আপনার প্রবলেম হয় একটু যেতে হবে, জাস্ট নক মি, আই উইল কন্টিনিউ, ইউ ক্যান ডু ইউর জব। ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন। আমি এর আগে বোধহয় গত বছর অগাস্ট কি সেপ্টেম্বর একবার এসেছিলাম, ক্লাস নেওয়া হয়েছিল সমতা রিডিং এর উপর। তো আবারও আসলাম। তো সবাইকে ধন্যবাদ। এমন কেউ কি আছেন যিনি গতবার ছিলেন আবার এবারও আছেন? মহাজন ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। জি জি। আপনার কথাটা মনে হচ্ছে কি একটা অডিটোরিয়ামের মধ্যে থেকে আসছে, এরকম একটা আহ, হচ্ছে, মানে হলো একটা সাউন্ড হচ্ছে। ভাই কি ইয়ারফোন ব্যবহার, হেডফোন ব্যবহার করার কারণে? হ্যাঁ 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 হ্যাঁ, হেডফোন হেডফোনে। ও আচ্ছা আচ্ছা। এখন কি ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু পার্টিসিপেন্টটা অনেক বলেন, স্লো। মহাজন ভাইকে বোঝা যাচ্ছে? ভাইয়ের ইয়াটা অনেক স্লো, যেমন আপনারটা হচ্ছে স্পষ্ট শুনতে পাই আমরা, কিন্তু আচ্ছা। ভাইয়েরটা অনেক স্লো, শুনতে কষ্ট হয়। কম আসছে আর কি, এবার একটু কম শুনে। মহাজন ভাই, শুনতে হ্যাঁ হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাইছি। না, আচ্ছা। আসলে হয়তো বা একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কারণ কক্সবাজারে আজকে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় ও তুফান, আচ্ছা। প্লাস হচ্ছে আপনার মানে পেছন পাবো কারেন্ট চলে যাচ্ছে। তো মাঝে মাঝে হঠাৎ করে আমি হুম, নাই হয়ে যেতে পারি। ও আবার আচ্ছা। ফিরে আসবো ইনশাল্লাহ 1-2 মিনিটের আচ্ছা, মধ্যে। একটু সবাই তাহলে একটু হ্যাঁ। আহ, এবার কি যেহেতু ঠিক আছে কি, মানে আমি একটা মিনিট, আমি একটু আবার একটু মানে কানেকশনটা আবার খুলে আবার আচ্ছা লাগিয়ে দেখি দাঁড়ান। আচ্ছা, যেহেতু আমাদের সারা দেশে মোটামুটি ইলেকট্রিসিটির একটা ক্রাইসিস পর্যায়ে যাচ্ছে, তাই সবাইকে বলবো যে একটু যদি ইন্টারাপ্ট হয় তাহলে কাইন্ডলি করবেন। ও, ভালো কথা মনে পড়ছে, আমি তো একজনকে হোস্ট বানাই দিই। নাহলে আমার এখানে কারেন্ট, আমি নিজে এই গ্রামের বাড়িতে, এখানেও কারেন্ট যায় হলো ঘন ঘন, মাঝে মাঝে আসে আর কি কারেন্ট। মোয়াজ্জেম ভাই, আমি তাহলে আপনাকে হোস্ট, কো হোস্ট বানিয়ে রাখতেছি, আর কোনো একজনকে, তাহাজ্জিয়ান ভাই আছেন পরিচিত, তাহাজ্জিয়ান ভাই আমি আপনাকেও হোস্ট বানিয়ে রাখছি, কো হোস্ট বানিয়ে রাখছি, যাতে করে কোনো কারণে যদি ইন্টারাপ্ট হয় আপনারা থাকাতে সুবিধা হয়। তো মোয়াজ্জেম ভাই পেয়েছি, মোয়াজ্জেম ভাইকে চালু হচ্ছে না কেন? উনি কো হোস্ট, ওকে, আমি কো হোস্ট বানিয়ে দিয়েছি মোয়াজ্জেম ভাইকে। আর তাওহিদ জিয়ান ভাই গেল কোথায়? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, রিফাতুল হক ভাই, কিছু বলবেন? আচ্ছা, আমি আমি আপাতত মোটামুটি দুজনকে কো হোস্ট করে রাখলাম, সাথে আমি তো আছি হোস্ট, যাতে করে ইন্টারাপ্টের কোনো সমস্যা না হয়। ওকে মহাজন ভাই, জি জি। এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? না হলে? আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। জি আপনার কি জি। স্পষ্ট শুনতে পাচ্ছেন ভাই কি? জি, এখন কি ঠিক আগের আছে। চেয়ে আগের চেয়ে হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ওকে জি জি। ওকে, আমি আচ্ছা তাহলে আপাতত চুপ যাচ্ছি। আচ্ছা। তো যা আমি বলছিলাম যে আগের সেশনে, গত বছরের সেশনে নতুন কেউ আছেন কিনা, খুব সম্ভবত নাই, সবাই এর সাথে নতুন পরিচয়। তো সবাইকে ধন্যবাদ আপনাদের আইএলটিএস এর প্রতি আগ্রহের জন্য। পাশাপাশি হচ্ছে আপনারা যে হায়ার এডুকেশন নিতে চাচ্ছেন সেটার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি। তো যে বিষয়টা হচ্ছে যে আমি আশা করব যে আপনারা সবাই মোটামুটি আইএলটিএস এর সাথে পরিচিত। আমি একটা ফর্ম দিয়েছিলাম, সেই গুগল ফর্মটা যদি আপনারা সবাই একটু ফিল আপ করতেন ক্লাস শুরুর আগে, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হতো যে আপনারা আসলে কি ধরনের পর্যায়ে আছেন, কার কি অবস্থা, মানে কার আগ্রহের জায়গা কোথায়, কার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, কারো কি ইতিমধ্যেই পরীক্ষা দেওয়া হয়েছে কিনা, বা এই বিষয়গুলো আর কি। তো মহাজন ভাই, সেটার এটা কি এখন পূরণ করলে রেসপন্স হবে? এখন পূরণ করলে আবার সময় আবার চলে যাবে কিছুক্ষণ, যদি ওই পূরণ যে করতে চ্যাট গ্রুপে, চাই চ্যাট তাহলে গ্রুপে আমরা একটু। দিয়ে রেখেছি, চ্যাট গ্রুপে জি আমরা জি। দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা। তাহলে কি বলবো সবাইকে এখন একটু একবার চেক করে এটাকে পূরণ করতে? আচ্ছা ঠিক আছে, তাহলে 2-3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে একটু ফিল আপ ওকে করেন, তাহলে 5 মিনিট পরে আমরা আবার ক্লাস শুরু করবো 9:40-এ। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাইকে একটু অনুরোধ করছি, আমরা একটা গুগল ফর্ম আগে গ্রুপে দিয়েছিলাম, কিন্তু সামহাও ভাই, কেউ রেসপন্স করেনি আপনারা। আমাদের চ্যাটে দেওয়া আছে, এই লাবিব ভাই দিয়েছে গুগল ফর্মটা, আপনারা একটু 5 মিনিটের মধ্যে গুগল ফর্মটা পূরণ করে ফেলেন। ভাই একটু রিসেন্ড করলে ভালো হতো, খুঁজে পাওয়া যাচ্ছে আচ্ছা, না। ওকে, কোনো সমস্যা নেই, আমি আবার দিচ্ছি। দেখেন, আমি আমি আবার দিয়েছি, দেখেন কাজ করছে কিনা।
পেয়েছেন? এখন কি দেখা যাচ্ছে? যারা নতুন জয়েন করতেছেন, দেখেন চ্যাটে একটা ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্ম। অনুগ্রহ করে সেই ফর্মটা একটু আপনারা পূরণ করেন। আমরা 5 মিনিট বিরতি দিয়েছি হলো ওই ফর্মটা পূরণ করার জন্য। যারা নতুন জয়েন করেছেন তারা হলো চ্যাটে দেখেন আমি একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা, গুগল ফর্মটা একটু পূরণ করেন। আমাদের এখন 5 মিনিট বিরতি চলছে এই ফর্মটা পূরণ করার জন্য। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে একটু অনুরোধ করব। দেখেন চ্যাটে একটা গুগল ফর্ম দেওয়া আছে। আমরা হলো এই ফর্মটা পূরণ করার জন্য 5 মিনিটের বিরতি দিয়েছি। অনুগ্রহ করে চ্যাট থেকে গুগল ফর্মে ক্লিক করে ফর্মটা একটু পূরণ করেন যারা নতুন জয়েন করেছেন। তুই এই যে হায়ার স্টাডি অ্যাব্রোড এই গ্রুপে অ্যাড হয়ে যা। সবাই একটু মিউট রাখবেন। যারা নতুন জয়েন করছেন তাদেরকে একটু অনুরোধ করব, আমাদের গুগল ফর্ম দেওয়া আছে একটা চ্যাটে, সেই ফর্মটা একটু পূরণ করেন। ফর্ম পূরণ করা শেষ হলে আমরা ইনশাল্লাহ আবার সেশনটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, মজিম ভাই, জি জি স্যার। শুরু করবো তাহলে। 5 মিনিট তো দিলাম আমরা।
জন ফিল আপ করছে। টোটাল দেখাচ্ছে এখন আজকে ক্লাসে আপনার কত, 64। 64, আমি 63। আর আপনি আমি আর আপনি আমি বাদে হলো মানে 60, মানে অ্যাটলিস্ট 60। 60, হ্যাঁ, অ্যাটলিস্ট 60। হ্যাঁ, হ্যাঁ। সো তো সবাইকে একটু নোট করবে, আর 60-র মধ্যে যে শুধুমাত্র হ্যাঁ, হ্যাঁ। 24 জন আর ফর্ম পূরণ করাটা ইজ নট এ গুড। আচ্ছা, কে যেন একটা মেসেজ পাঠিয়েছে যে ইউর রেসপন্স হ্যাজ বিন, ও একজন একজন মেসেজ পাঠিয়েছে, সে করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, রিফাতুল হক সবাই আদনান ভাই। জি, সবাই হয়তো বা লাস্টের দিকে আছে, কারণ এখন অলরেডি 30, 31 হয়ে গেছে। সো আমি আর ও এক দু আচ্ছা, মিনিট দেখি, ওকে তারপরে ওকে 9:45-এ আমি আলোচনা শুরু করতেছি আর কি, 2 মিনিট পর। ওকে 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 আর আর ওকে যতটুকু হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, ধন্যবাদ সবাইকে যারা যারা সাবমিট করেছেন, এবং যারা যারা এখনো করছেন আপনারা সাবমিট করতে পারেন। আমি বেশ কিছু বেসিক কথাবার্তা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে দেখতে পেলাম যে অনেকে হয়তো বা আপনার এক্সাম ইতিমধ্যে দিয়েছেন, হয়তো 2-3 জন, বাট বেশিরভাগই হচ্ছে এক্সাম দেওয়ার অভিজ্ঞতা নাই। আহ, আমার মনে হয় যে অনেকে হয়তো বা মক টেস্ট দিচ্ছেন কোথাও, বা আইএলটিএস যে ক্যামব্রিজ বইগুলো সেগুলো থেকে প্র্যাকটিস করতেছেন। সো সবকিছু মিলে আপনাদের হয়তো বেসিক একটা ধারণা আছে যে আইএলটিএস রিডিংটা আসলে কি রকম। সো আইএলটিএস রিডিং এর একটা বড় বিষয় হচ্ছে, আমরা যখন আইএলটিএস এক্সাম দিতে যাব, আমাদের ফার্স্ট যে মডিউলটা দিয়ে শুরু হবে আমাদের আইএলটিএসটা, সেটাই হচ্ছে আইএলটিএস রিডিং। সো আইএলটিএস রিডিংটা যদি আমাদের একটা ভালো স্কোর যদি আমরা তুলতে চাই, এবং তাদের ভালো একটা প্রস্তুতি যদি আমাদের থাকে, এবং আমরা যখন পরীক্ষা দিব, সেই পরীক্ষা যখন সে একটা কনফিডেন্স যখন আমাদের থাকবে যে না, আমাদের এক্সামটা ভালো হয়েছে ফার্স্ট মডিউলটাই, তখন দেখবেন আপনার এই কনফিডেন্সটা কিন্তু আপনার পরবর্তীতে যাবে। যেমন সেটা, সরি, প্রথমে লিসেনিং শুরু, তারপরে রিডিং। সো রিডিং এর যদি এটা হয়, তখন আপনার সেটা হচ্ছে আপনার রাইটিং এ যাবে। সো রাইটিং এর এই জায়গাটাতে আপনার অনেক বেশি হেল্প করবে। বাট যদি আপনার রিডিং এর এই জায়গাটা ঠিক মতো না হয়, তাহলে এটা আপনার লিসেনিংটাকে অনেক সময় হ্যাম্পার করে। তো রিডিং টেস্টের একটা বড় বিষয় হচ্ছে যে, রিডিং টেস্টে হচ্ছে 3টা রিডিং প্যাসেজ থাকে, এবং প্রত্যেকটাতে হচ্ছে প্রায় টোটাল 2000 ওয়ার্ডের মতো হয়, এবং সেখানে হচ্ছে 40 কোশ্চেনের অ্যান্সার করতে হয়, এবং টাইম হচ্ছে 60 মিনিটস। সো আমরা যদি 3টা প্যাসেজকে চিন্তা করি, সো প্রত্যেকটা প্যাসেজের জন্য আমার টাইম হচ্ছে 20 মিনিটস। তো 3 প্যাসেজ 20 মিনিটস, এবং প্রত্যেকটাতে হচ্ছে আপনার 13, 13, 14 কোশ্চেন থাকবে।
তো এটা হচ্ছে বিষয়, এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার জন্য আমার কাছে সময় থাকবে 1.5 মিনিট। তো এটা একটা বিষয় যে প্রতি 1.5 মিনিটের মধ্যেই হচ্ছে আমাদেরকে পরবর্তী কোশ্চেনটাতে মুভ করতে হবে। সো যখন কোনো একটা কোশ্চেন গিয়ে আমি মনে হবে যেটা আমি পারতেছি না বা খুঁজে পাচ্ছি না, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে মুভ অন করা। সেটা আমি পরবর্তীতে দেখবো পরবর্তী জায়গায়। এবং এখানে আমি জাস্ট কথা বলতে বলতে কিছু স্ট্র্যাটেজি বলে নিচ্ছি, যদি আপনাদের কাগজ কলম থাকে হাতে বা আপনি যেভাবে নোট করেন নোট করতে পারেন। এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে যে আমি কি প্যাসেজ ধরে ধরে আগাবো, নাকি আমি হচ্ছে যেই কোশ্চেন টাইপ গুলা পারি সেগুলো ধরে আগাবো। তো ফার্স্ট কথা হচ্ছে যে আপনার যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়, আপনার যে কোশ্চেন টাইপ গুলো যদি আপনার জন্য ইজি মনে হয় আপনি সেই কোশ্চেন টাইপ গুলো আগাতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আমি প্যাসেজটা পড়ে স্ক্যানিং স্কিমিং করে তারপরে যাব, সেটা আপনি করতে পারেন। সো ইটস আপ টু ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে যে 60 মিনিটস টাইম, সো চেষ্টা করবেন অন্তত 5 মিনিটস আগে কমপ্লিট করার জন্য, যাতে অন্তত আপনি একটা রিভিশন দিতে পারেন যে কোথায় কি জিনিসগুলো আছে। সো এই জিনিসটা হচ্ছে একদমই বেসিক। এবং আরেকটা বিষয় হচ্ছে এখনকার এক্সাম হচ্ছে সম্পূর্ণরূপে কম্পিউটার বেসড। তো আপনারা যারা প্র্যাকটিস করছেন, আমি আপনারা যদি ফার্স্ট টাইম দেওয়ার প্র্যাকটিসটা থাকে, একদম নতুন করে শুরু করছেন, আমি আমি আপনাদের বলবো যে আপনারা বেসিকটা সরাসরি প্রথমেই কম্পিউটার বেসডে বা ল্যাপটপে বা কম্পিউটার স্ক্রিনে না দিয়ে নিজের ওই কনফিডেন্সটা গ্রো করা বা নিজের শেখার জায়গাটা আপনারা একটু কলম বই খাতায় ব্যবহার করেন। সো আপনারা ক্যামব্রিজের পিডিএফ সংগ্রহ করার আগে ক্যামব্রিজের বইগুলা কিনেন। বইগুলা কিনে সেই বইগুলাতে ভালো করে খেয়াল করেন যে সেই রিডিং প্যাসেজ গুলা কিরকম আসছে, সেখানে কোশ্চেন গুলা কিরকম, এবং বইটা ধরে ধরে একটা লম্বা সময় ধরে বইয়ে প্র্যাকটিস করেন। তারপর আস্তে আস্তে আপনি সেটা কম্পিউটারে নিয়ে যান। কারণ এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে আমরা যখন বই খাতা দিয়ে কোনো জিনিস চেষ্টা করি শেখার, সেই শেখাটা অনেক বেশি কার্যকর হয় রাদার দেন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার চেয়ে। সো আপনারা যারা যারা এক্সাম দিতে চিন্তা করছেন, আপনাদের কাছে যদি ইতিমধ্যে ক্যামব্রিজের বইগুলো না থেকে থাকে, আমি আশা করব বা আমি আপনাকে সাজেশন দিব যে আপনারা ক্যামব্রিজ 11 to 20 সবগুলা বই কিনে নেন। সো এই হচ্ছে মোটামুটি একদমই বেসিক কথা যে এরকম হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রিডিং এর জন্য হচ্ছে রিডিং এর যখন আপনারা রিডিং প্যাসেজ গুলো পড়বেন, সবগুলা শব্দ আপনি নাও পরিচিত হতে পারে। আপনি সব যে ভোকাবুলারি গুলা সবগুলা যে জানবেন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সেটা না। সবসময় চেষ্টা করতে হবে আমি ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আমি সেন্টেন্সটা কি বোঝাতে চাচ্ছি, কম্প্রিহেনশনটা হচ্ছে মেইন। যে আমি কি এই বিষয়টা ঠিক মতো বুঝতে পারছি কিনা, এই প্যাসেজটা কি পজিটিভ ভাইব দিচ্ছে নাকি নেগেটিভ ভাইব দিচ্ছে, এই সেন্টেন্সটা কি ধরনের কথা বলছে, সেই জিনিসগুলা আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে। কোনো একটা জাস্ট একটা এমন যাতে না হয় যে আমি একটা সিম্পল একটা ওয়ার্ডের মিনিং জানতেছি না, তার জন্য আমি পুরো প্যাসেজটাই বুঝতে পারতেছি না, এরকম বিষয়টা নাও হতে পারে। সো খেয়াল রাখবেন যে কোনো একটা প্যাসেজে যদি কোনো ভোকাবুলারি মিনিং নাও হয়, সেটা যেন আপনি যেন সেটা যেন শিখতে পারেন, বা সেটা যেন আপনি না বুঝেও যেন আপনি যেন সেই প্যাসেজ প্যারাগ্রাফ বা সেন্টেন্সটার মিনিংটা বুঝতে পারেন। সো ভোকাবুলারির কথা যখন আসলো, একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে ভোকাবুলারির উপর নীলক্ষেতে বেশ কিছু বই পাওয়া যায়, যেখানে হচ্ছে আপনার কিন্তু মানে 20 পর্যন্ত যতগুলা প্যাসেজ আছে ক্যামব্রিজের সবগুলা কিন্তু ভোকাবুলারি প্লাস হচ্ছে সেন্টেন্স, এক্সাম্পল, সিনোনিম, অ্যান্টোনিম সব বইগুলা পাওয়া যায়। তো সেই বইগুলা কিন্তু আপনারা চাইলে সেই বইটা কিনতে পারেন। এখানে এমন কি কেউ আছেন যে এই বইটা কিনেছেন ইতিমধ্যে? জি ভাই কিনেছি। সালাম আলাইকুম। জি, ক্যামব্রিজ ভোকাবুলারি নামে যে বইটা আছে ওটা হ্যাঁ আমার কাছে হ্যাঁ হ্যাঁ, আছে। জি জি হ্যাঁ, এটা ওটা আছে। দুইটা প্রকাশনী থেকে দুই দল বা দুইটা গ্রুপ বের করছে। তো আপনার যেটা ভালো মনে হয় সেটা কিনতে পারেন। এবং সবসময় সেই প্যাসেজ গুলার যে বইটা কিনলেন সেটা সিনোনিম অ্যান্টোনিম গুলোর উপর খুব ভালো মতো খেয়াল রাখবেন। কারণ ওই প্যাসেজের ওই ওয়ার্ড গুলোই হয়তো বা আবার আসবে না, কিন্তু সেটার সিনোনিম অ্যান্টোনিম গুলো হয়তো আপনার অন্য কোনো কাজেও লাগতে পারে, বিশেষ করে যখন উইদাউট ক্লু যে পার্টটা থাকে কোশ্চেনের, সেই উইদাউট ক্লুতেও কিন্তু এটা খুব বেশি হেল্পফুল হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি কি ধরনের আইএলটিএস এর রিডিংটা কি ধরনের হয়, এবং সেখানে রিডিং প্যাসেজ কিরকম, তার জন্য কোন কোন আপনার ম্যাটেরিয়াল গুলো থাকা দরকার, সেটা হচ্ছে একটা বড় বিষয়। এর আরেকটা বিষয় হচ্ছে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে কোন ওয়েবসাইট থেকে আমরা প্র্যাকটিস করব। অনেক ওয়েবসাইট আছে, সেটা আপনার জাস্ট সিম্পলি সার্চ দিলে পাবেন। বাট আমি ব্যক্তিগতভাবে আমি যেটা থেকে প্র্যাকটিস করতাম বা প্র্যাকটিস করতে সাজেস্ট করি সেটা হচ্ছে ইননোভেট নামে একটা ওয়েবসাইট আছে, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে একটু পরে। তো সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো প্র্যাকটিসের জায়গাটা হচ্ছে টোটালি আপনার উপর, আপনি কোথা থেকে প্র্যাকটিস করবেন। আর লাস্টে আরেকটা সাজেশন, সেটা হচ্ছে চেষ্টা করবেন
মানে রেজিস্ট্রেশনটা 1 থেকে 2 মাস আগে করে ফেলার জন্য। তাহলে আপনারা হচ্ছে, এবং সেটা যদি আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে করেন বা আইডিপির ওয়েবসাইট থেকে, আমি আইডিপি থেকে করি নাই, so আমি ব্রিটিশ কাউন্সিল এটা বলতে পারি। সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট থেকে যখন আপনি করবেন, সেখানে কিন্তু আপনাকে হচ্ছে বেশ কিছু তাদের প্রিমিয়াম কিছু কন্টেন্টের আপনি অ্যাক্সেস পাবেন। সো আপনি যদি 7 দিন 10 দিন আগে যদি আপনি আহ, যখন রেজিস্ট্রেশন করবেন, তার চেয়ে আপনি যদি 1-1.5 মাস আগে রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি রিসোর্স পাবেন। এবং সেখানে সম্ভবত আপনি যদি আর $20 খরচ করেন, $20 কত, 2,000-2,500 টাকা, তাহলে হচ্ছে আপনি প্রায় 100-র উপরে মডেল টেস্ট করার সুযোগ পাবেন, যেটা কিনা ক্যামব্রিজ বা ব্রিটিশ কাউন্সিল তাদের নিজস্ব। সো আপনি যদি এই জিনিসটা যদি আপনি সেখানে হচ্ছে 28,500 টাকা প্লাস হচ্ছে 2,500, প্রায় 31,000 টাকা যদি আপনি জাস্ট খরচ করেন 1 থেকে 2 মাস আগে, আমার মনে হয় না যে আপনার অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন আছে, অন্য কোনো বই, অন্য কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন আছে। আপনি ওই জিনিসগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস থাকেন, ওই 1-1.5 মাস 2 মাস, আপনার এই জিনিসটা অনেক ভালো হবে, এবং এটা প্রত্যেকটা মডিউলের জন্যই সেখানে সেই সাপোর্টটা তারা প্রদান করে থাকে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো কেউ যদি আইডিপি তেও যদি সেম সুযোগ থেকে থাকে, তাহলে সেটাও সেখানে আপনারা নিতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে, এই জিনিসটা এই জন্য বললাম কারণ অনেকে হচ্ছে অনেক সময় অনেক জায়গা থেকে করেন, বিভিন্ন সেন্টার থেকে করেন, সেখানে হয়তো বা এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা আই এম নট শিওর। সো যদি পাওয়া যেতে থাকে, তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবো অন্তত মিনিমাম 1 মাস আগে এক্সামটা রেজিস্ট্রেশন করার। কারণ এই রেজিস্ট্রেশন না করলে যেটা হয় যে এই মাসে করবো না, পরের মাসে করবো, পরের মাসে, সো এই জিনিসটা হয়ে যায়। ওকে, সো এই ছিল মোটামুটি বেসিক কথা। সো আমরা এখন যাই হচ্ছে রিডিং টেস্টের যে জায়গাটাতে আছে, যে কোন কোন রিডিং এ কি ধরনের বিষয়গুলো হয়, সেগুলাতে কোন কোন ধরনের কোশ্চেন টাইপ থাকে। সো মোটা দাগে এখানে হচ্ছে 4 রকমের কোশ্চেন থাকে রিডিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনারা যে এই ফর্মটা ফিল আপ করছেন ইতিমধ্যে, সেখানে দেখে থাকবেন যে এই কোশ্চেন গুলো দেওয়া আছে। একটা হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে আপনার এমসিকিউ, তারপর হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং হচ্ছে ম্যাচিং। এই হচ্ছে 4 রকম। কারণ এই যে শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো থাকে বা নেম ম্যাচিং, সেগুলো সবগুলো মোটামুটি একই রকম, কিন্তু তাও এটা যদি আমরা একটু ব্রড পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এখানে যেটা থাকে, একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, একটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আমি শেয়ার করে দেব আপনাদের সাথে, কোনো সমস্যা নাই। তো এটাতে আপনারা বেশ কিছু একদম যেই স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো আপনারা পাবেন, কারণ সবই স্ট্র্যাটেজি। আমাদের যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে সেশনটা এখন হবে, এখানে হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা কিন্তু খুব হাই হলে হবে না যে আমি এই একটা সেশন করব, তারপরে আমি 8 পেয়ে যাব। তো বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি বিষয়গুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন, কোন কোন জায়গা থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এবং যখন কোনো প্র্যাকটিস করতে গিয়ে যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, কিভাবে সেটা নিজে নিজে সলভ করতে পারেন। ঠিক আছে, এটাই তো আমাদের চাওয়া, যে আমার কত, মানে কত কম সময়ে বা কত কম খরচে আমি একটা জায়গায় যেতে পারবো, সেটার হচ্ছে একটা বড়, মানে আমাদের প্রত্যেকটা স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের এই গোলটা থাকে, যে কত কম সময় কত কম খরচ। সো সেই জিনিসটা করব, বাট একটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে, যে চেষ্টাটা আপনার নিজের। সো এটা কখনোই চিন্তা করবো না আমরা যে আমি 1 ঘন্টা সেশন করব, তারপর আমি 2 মাস 1 সপ্তাহ পর পরীক্ষা দিব, আমি 8 পেয়ে গেলাম। সো বিষয়টা সবার ক্ষেত্রে এরকম না, কেউ কেউ হয়তো বা খুব ব্রিলিয়ান্ট হতে পারেন, তার জন্য হয়তো বা পসিবল হতে পারে। ওকে, সো কোশ্চেন টাইপ 3 তে হচ্ছে সামারি কমপ্লিশন, ম্যাচিং সেন্টেন্সেস যেটা বলছিলাম, আর এর পাশে আছে সেন্টেন্স কমপ্লিশন, একটা হচ্ছে সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন মোটামুটি সেম, জাস্ট একটা সেন্টেন্সের 2 পার্ট থাকবে, আপনারা এই পার্টের সাথে ওই পার্ট মিলানো। ট্রু ফলস নট গিভেন, এটা ইয়েস নো নট গিভেন হিসেবেও থাকে। আরেকটা হচ্ছে যেটা বললাম, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিংস, লেবেলিং এ ডায়াগ্রাম, ম্যাচিং নেমস, দেখেন খুব বেশি ম্যাচিং আসতেছে, ম্যাচিং ইনফরমেশন, এবং লাস্টে হচ্ছে টেবিল কমপ্লিশন। এই হচ্ছে কয়েকটা পার্ট টাইপ হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো আসার ক্ষেত্রে। সো এর মধ্যে আপনারা যারা যারা হচ্ছে বই নিয়েছেন বা বই কিনেছেন, হাতের কাছে ক্যামব্রিজের কোনো বই আছে, আপনারা 2-1 মিনিট একটু বইগুলো একটু উল্টান, দেখেন যে এই টাইপ ধরনের কোশ্চেন গুলো এখানে আছে কিনা, বা কোশ্চেন গুলো কিরকম আছে। সো এটা একটু আপনারা 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট আপনারা হচ্ছে আপনাদের যে ক্যামব্রিজ বইটা আছে, রিডিং বইটা, সেই রিডিং বইটা জাস্ট একটু উল্টে পাল্টে দেখেন, কোনো একটা টেস্ট নেন, দিয়ে দেখেন যে এই টাইপ কোশ্চেন গুলো সেখানে থাকে কিনা।
ওকে। বই কি চেক করেছেন, দেখছেন বইগুলো উল্টে পাল্টে? জি ভাই। ওকে, ঠিক জি আছে। ভাই, সেম ওকে। প্রশ্নগুলাই বিভিন্ন ইয়েতে আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনোটাতে এক এক প্যাসেজে একরকম টাইপ আছে। হ্যাঁ। সো কোনো প্যাসেজে একরকম, কোনো প্যাসেজের জন্য আরেক রকম। সো এই সবগুলা কোশ্চেনের মধ্যে যে সবগুলাই পরীক্ষায় আসবে বিষয়টা তা না। এটা থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন বিভিন্ন সময় চলে আসে। যেমন আপনারা যদি দেখেন বইয়ের মধ্যে টেস্টটা খুলেন, প্যাসেজ ওয়ান দেখবেন, প্যাসেজ ওয়ানে প্রথমে আছে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এটা একটু উলটপালট হইতে পারে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ট্রু ফলস বা ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো বাট প্যাসেজ ওয়ানে সবসময় ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবেই। এবং প্যাসেজ ওয়ান হচ্ছে সবচেয়ে ইজি, মানে তুলনামূলক তিনটার মধ্যে আর কি ইজিয়েস্ট। সো এইটার মধ্যে আপনার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেনটা যদি আপনি খুব ভালো মতো আয়ত্ত করতে পারেন, জাস্ট বেসিক চিন্তা ভাবনা থেকে, তাহলে হচ্ছে আপনি ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে হচ্ছে 13টা, 13টা যদি আপনার 12টাও হয় এবং পরবর্তীতে আরেকটা ইয়েস নো নট গিভেন আসে হচ্ছে প্যাসেজ থ্রিতে, সেখানে 6টা কি 7টা থাকে, সো 18টা। তার সাথে যদি আপনার আরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আরো কয়েকটা হয়ে যায়, সো জাস্ট এরকম করে আপনি খুব ইজিলি আপনি 30তে রিচ করতে পারেন। ঠিক আছে। সো আমাদের প্রত্যেকের কিন্তু একটা গোল থাকে যে আমার রিডিং এর টার্গেট হচ্ছে আমি 8 পাবো, আমার রিডিং এর টার্গেট হচ্ছে আমি 6 পাবো, মানে মিনিমাম 6 পাইলেই চলে, 7 পাইলে চলে, বা 8.5 পাইতে হবে, বা আমার 9 পাইতে হবে। সো এক একজনের টার্গেট গুলা এক এক রকম। সো আপনার সেই টার্গেট অনুযায়ী আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে আমি হয়তোবা এটাতে আমার কি বলে অনেক ভালো আমি করতে পারি, সো আমি ওটাতে বেশি করি, ওটাতে ভালো করতে পারি, ওটাতে বেশি করি। সো ওই জিনিসটা করে আপনি আপনার ওই স্কিলটা, যেটাতে স্কিল দুর্বল, সেটা কিন্তু আপনি অনেক বেশি প্র্যাকটিস করে আপনি সেটাকে বাড়াতে পারেন। ওকে। সো আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই, আপনাকে দেখতে পাচ্ছেন, কোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? আপনি এখন এই যে একটা ওয়েবসাইট ইনোভেটে আছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা সরি, হ্যাঁ, দেখাচ্ছেন। ইগনোভেট, হ্যাঁ। ওকে। সো আপনার হচ্ছে ইগনোভেট ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনারা যখন আইএলস দেখতে পাচ্ছেন, আমি কার্সার নিয়ে যাচ্ছি, রিডিং টেস্টে যখন যাবেন তখন আপনি এখানে বেশ কিছু রিডিং পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো ফুল টেস্ট। এখানে যদি আপনি কোশ্চেন টাইপ দেন, এখানে কিন্তু সব ধরনের কোশ্চেন টাইপ চলে আসছে। সে কথার কথা, আপনি হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনটা আপনার ঠিক মতো হচ্ছে না। তো আপনি করলেন কি, ক্যামব্রিজ আইএলস এ চলে গেলেন। সেখান থেকে হচ্ছে আপনি, এটাতে এখন আরো অনেক অপশন অ্যাড করছে। সো সেন্টেন্স কমপ্লিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি হচ্ছে ফিল্টার দিলেন, দেখবেন সবগুলো শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিশনের যে পার্টগুলা সেগুলা সেখান থেকে চলে আসবে। সো এই জায়গা থেকে কিন্তু আমাদের এই জিনিসটা চেষ্টা করতে হবে যেন আমরা প্র্যাকটিসটা করতে পারি এখান থেকে ভালো মতো। সো এই হচ্ছে একটা দেখানোর জন্য আপনাদেরকে, যাতে আপনারা এখান থেকে প্র্যাকটিসটা করতে পারেন। এবং এখানে প্র্যাকটিস যখন আপনারা টেক টেস্টে যাবেন তখন এখানে একটা জিনিস দেখেন যে প্র্যাকটিস স্কিমিং। ঠিক আছে, স্কিমিং এবং স্ক্যানিং দুইটা খুব বড় মাত্রায় কোশ্চেন আছে, যে স্কিমিং এবং স্ক্যানিং যে কোনটা কোনটা। স্কিমিংটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে তাকায় চলে যাওয়া এখান থেকে, জাস্ট একটা আপনি ধরেন কোশ্চেনটা পাবেন, কেউ বলে হচ্ছে যে অ্যান্সার শিটটা আগে দেখো, কেউ বলে কোশ্চেনটা আগে দেখো, আপনার যেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি যেটা পারেন। তো আপনি কোশ্চেনটা খুব তাড়াতাড়ি পড়ে চলে গেলেন, দেখেন এখানে একটা টাইম দিছে, ওরা খুব আস্তে আস্তে করতেছে, আপনি ছেলে স্পিড বাড়াইতে পারেন, দেখবেন তাড়াতাড়ি করে চলে যাবে। জাস্ট আপনি পড়তে পারতেছেন কিনা একবারে, জাস্ট পুরোটা একবারে করে পড়লেন। সেখানে কোনো কিছু দাগানোর থাকলে আপনি দাগালেন, বিশেষ করে সালগুলা, ইয়ার যেগুলো থাকবে, প্লাস হচ্ছে প্লেস এবং হচ্ছে নাম, এই জিনিসগুলো আপনি হচ্ছে দাগিয়ে রাখতে পারেন, যেটা কিনা আপনার পরবর্তীতে যখন আপনি অ্যান্সার গুলো এখান থেকে খুঁজতে যাবেন সেটা আপনাকে খুব ভালো মতো হেল্প করবে, যেখান থেকে খুঁজে পেতে সহায়তা করবে যে কোথায় কোনটা থাকতে পারে। সো এই জিনিসটা হচ্ছে স্কিমিং একটা খুব বড় একটা বিষয় রিডিং এর ক্ষেত্রে, যদি আপনারা ভালো স্কোর করতে চান।
কারণ স্কিমিং যত তাড়াতাড়ি করতে পারেন তত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যেখানে কোনটা আসছে। আরেকটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে আপনি ধরেন কোশ্চেনটা দেখলেন, দেখার পর ধরেন এখানে দেখলেন যে এখানে লেখা আছে নিউ মেক্সিকো। সো তারপর আপনি নিউ মেক্সিকোটা খুঁজতে থাকবেন ওখানে কোথায় আছে। সো সেখান থেকে সেই নিউ মেক্সিকোটা খুঁজে নিয়ে আসা। সো এই দুইটা জিনিস করার খুব চেষ্টা করবেন। আর পরবর্তীতে যেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে হচ্ছে আপনি জায়গাগুলো অনেক বেশি মানে স্কিলটা ডেভেলপ হবে, তাহলে আপনি নিজে যে জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই স্কিমিংটা ওই যে আরেকবার দেখালে ভালো হতো। ওকে, এটা যখন আপনারা যেই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে ইনোভেট, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা নিজেরাই হচ্ছে এটা করতে পারেন, বা চাইলে সেটা হচ্ছে এখানে যখন স্কিমিং হবে দেখবেন যেটা আপনার সুবিধার জন্য ওরা জাস্ট একটা ফিল দেওয়ার জন্য ওরা করতেছে কি উপরটা মুছে দিচ্ছে। তো আপনি দেখবেন যে আপনি এটা পড়তে পারতেছেন কিনা পুরো লেখাটা ওর মুছে দেওয়ার আগেই। সেই প্র্যাকটিসটা হচ্ছে আপনার যখন হবে তখন আপনি খুব দ্রুততম সময়ে হচ্ছে একটা প্যাসেজ পড়তে পারবেন। সে এই প্যাসেজটা স্কিমিং করতে ধরেন ও যে স্পিডে দিচ্ছে সেই স্পিডে হয়তো বা 2-3 মিনিট লাগার কথা, বাট এই 2-3 মিনিটের মধ্যে আপনি কি শেষ করতে পারতেছেন কিনা এটা হচ্ছে বিষয়। তাহলে হবে কি, আপনি যদি একটা দ্রুত গতিতে যদি আপনি একটা পুরোটা একবার পড়ে ফেলতে পারেন, তাহলে ওর মোটামুটি বেসিক জিনিসগুলো আপনি জেনে যাবেন যে না এখানে হচ্ছে এইটা, এখানে হচ্ছে এইটা, বা ওখানে ওকিফ লেখা আছে। সো এখানে যদি কোনো আপনি ওকিফটা এখানে খুঁজে পান প্রশ্নে, আপনি জানেন যেটার অ্যান্সার হয়তো বা এখানে থাকতে পারে, বা শালগুলা কোথায় আছে সেই জিনিসটা। সো এটা আপনার জন্য খুব ভালো একটা হেল্পফুল হবে আর কি। আর এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য যখন আপনি রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন, আপনি ঠিক বুঝতে পারবেন যত তাড়াতাড়ি দেখতেছেন বা টাইমটা কিরকম। তো সেটা যদি আপনি এই ওয়েবসাইটে নিয়ে এসে করেন স্কিমিংটা, তাহলে এটা আপনার জন্য হবে কি, আপনি যখন এক্সামে যাবেন তখন এক্সামে আপনি যেহেতু স্ক্রিনে আপনাকে স্কিমিং করতে হবে রাদার দেন কলম দিয়ে বইয়ের উপর, তো এখানে জিনিসটা আপনাকে খুব ভালো একটা হেল্পফুল হবে, যাতে আপনি জিনিসটা অনেক বেশি মানে দক্ষতাটা আপনি কাজে লাগাতে পারবেন, যাতে করে আপনার ওই স্ক্রিন সামনে আসলে হঠাৎ করে যে খুব তাড়াতাড়ি হয়তো আমি পড়তে পারতেছি না। কারণ অনেকের এরকম হয় যে ওরা বইয়ে প্র্যাকটিস করলে ভালো করে, কিন্তু স্ক্রিনে দিলে হয়তো বা তার সেই ধরনের প্র্যাকটিস না থাকার কারণে সেটা স্ক্রিনে ঠিক মতো পড়তে পারছে না। তো আপনারা যদি এই প্র্যাকটিসটা এখানে স্ক্রিনে করেন, তাহলে তাহলে আপনাদের ওই স্কিলটা ডেভেলপ হবে, এবং আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদের হয়তো বা সেই সমস্যাটা হবে না। ভাই এটা ওকে, কোন স্পিডে করলে পার মানে ইয়া হবে, স্ট্যান্ডার্ড হবে? এটা আসলে ডিপেন্ড করে আপনার স্পিডের উপর, আপনি কত তাড়াতাড়ি করতে পারেন, আপনার হাতে কতটুকু সময় আছে সেটার উপর আর কি। ঠিক আছে, তো নর্মালি আপনার এই পুরো প্যাসেজটা জাস্ট এক নজর তাকানোর জন্য 2 থেকে 4 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, কারণ আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার 1-2 মিনিট করে সময় চলে যাচ্ছে। তো আপনি যত কম সময় নিতে পারবেন, তত আপনার অন্য জায়গায় আপনি কোশ্চেনকে তত বেশি সময় দিতে পারবেন। তো এটা আপনার উপর টাইমটা মানে কি বলে রিলাই করে আর কি। বাট একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনি ভালো মতো স্কিমিংটা করে ফেলতে পারেন এবং আপনি জানেন যে কোথায় কোন জিনিসটা আছে, সেটা কিন্তু আপনার অ্যান্সার খুঁজে পেতে অনেক বেশি সহায়তা করবে। সো আপনি যদি এটা সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে মার্ক করে ফেলতে পারেন, সবকিছু জেনে যেতে পারেন, তাহলে এখানে হয়তো আপনার যেটা 1.5 মিনিট সময় লাগতো সেটা তো আপনার 1 মিনিট সময় লাগবে আর কি। বাট অবশ্যই স্কিমিং করতে গিয়ে আপনি এমন করবেন না যে 10 মিনিট সময় চলে গেছে। আমি মনে করবো যে এটা 5 মিনিটের বেশি আপনি একটা প্যাসেজ, 5 মিনিট অনেক বড় টাইম, 2 থেকে 3 মিনিটের বেশি আসলে এখানে টাইম দেওয়া ঠিক হবে না। বাট এটা ডিপেন্ড করবে, যেটা বললাম বারবার, যে প্রত্যেকে আমরা আলাদা। সো আমাদের প্রত্যেকের প্র্যাকটিস, প্রত্যেকের স্কিল, প্রত্যেকের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস আলাদা হবে। সেটা আপনাকে যখন আপনি মক টেস্ট দিবেন বা বাসায় প্র্যাকটিস করবেন, তখনই আপনি বুঝবেন যে আমি তো অনেক বেশি সময় লাগতেছে আমার এটা পড়তেই, আমি তো পারতেছি না। সো আপনি তো চেষ্টা করতে পারেন আমি আগে কোশ্চেন গুলা দেখি, কোশ্চেন স্কিমিং করি, তারপর আমি প্যাসেজ পড়বো। বা কারো হতে পারে আমি আগে প্যাসেজটা দেখে দাগায় ফেললাম যে কোথায় কি আছে, তারপর আমি কোশ্চেনটা পড়লাম, তারপর আমি জানি যে কোথায় কি যাবে। তো এটা টোটালি যার যার পার্সোনাল স্কিল, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপার্টিসের উপর ডিপেন্ড করবে। ওকে, সো এবার হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা কোশ্চেন, সরি ফর্ম। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখানে যত বেশি কথা বলবো, আমরা মোটামুটি আমরা জানি যে কোন কোন কোশ্চেন টাইপ গুলো আসে এবং কোন কোন কোশ্চেন টাইপ গুলো কিরকম এবং কিভাবে সেগুলো মোটামুটি ফিল আপ করতে হয়। সো এখানে হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করছি সবগুলো কোশ্চেন কভার করার জন্য। এখানে 10টা কোশ্চেন আছে, সময় হচ্ছে 20 মিনিট। যেখানে আপনার পরীক্ষার হলে তো 1.5 মিনিট পাইতেন, পরীক্ষার হলে হয়তো বা আরো বড় কোশ্চেন
মানে পুরো একটা প্যাসেজ পড়া লাগতো, সেখানে জাস্ট হচ্ছে আমি ছোট ছোট কিছু প্যাসেজ দিয়ে দিছি, ম্যাক্সিমাম গুলাই হচ্ছে ক্যামব্রিজের বই থেকে নেওয়া। তো এই ধরনের কিছু কোশ্চেন আছে, তার নিচে কিছু মানে প্যাসেজ আছে, তার নিচে কিছু কোশ্চেন আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই কোশ্চেন গুলো দেখে দেখে প্যাসেজটা পড়ে এই কোশ্চেনের যে অ্যান্সার গুলো হবে সেগুলো দেওয়া। বিষয়টা কি বুঝতে পারছি কি আমরা সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে মোর যে হ্যান্ডস অন আমাদের ট্রেনিং বা আজকে যে সেশনটা। সো এটা হচ্ছে বিষয়। সো এখানে আপনার নামটা লিখবেন এবং এখানে হচ্ছে আপনার এই প্যাসেজ গুলো পড়বেন। জি, হ্যাঁ, রাশিদুল ইসলাম ভাই। ভাই হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন কি আপনি? ওকে, সো আমরা হচ্ছে এই ফর্মটার লিংক ইতিমধ্যে আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দেওয়া আছে। সবাই কি লিঙ্কটা অ্যাক্সেস করতে পারছেন? না ভাইয়া, পাই নাই। লিঙ্কটা আসেনি ভাই। না, এই যে উপরে আছে, সরি আমি আবার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। করতে পারছি, ঢোকা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরি আমি এই যে আবার দিয়ে দিচ্ছি, এই যে আবার দিয়ে দিলাম। জি ভাই, পাইছি। ওকে, থ্যাংক ইউ। তো সবাই এটাতে যান। এখন বাজে সময় হচ্ছে 10টা 9, 10টা 30, ঠিক 20 মিনিট হচ্ছে আপনাদের সময়। সো আপনারা ইতিমধ্যে যারা প্র্যাকটিস করছেন বা যা যা নিজের যা যা স্কিল আছে, যেভাবে একটা প্যাসেজ পড়ে অ্যান্সার খুঁজতে হয় বা করে খুঁজতে হয় বা আগে পরে যেভাবে আছে সেভাবে খুঁজে আপনারা হচ্ছে অ্যান্সার গুলা সিলেক্ট করেন, চেষ্টা করবেন সবগুলো অ্যান্সার করার। মনে করবেন যে পরীক্ষা দিচ্ছেন, লাস্ট 20 মিনিট আপনার 10টা কোশ্চেন আছে। সো 20 মিনিটের মধ্যে সব লাস্টের দিকে যা করবেন, যেটা মন চায় সেটা ঠিক দিয়ে চলে যাবেন। বাট এখানে আমরা আসি হচ্ছে প্রায় 62, আমি সকিব ভাই বাদে 60। আমি আশা করবো যে আপনারা প্রত্যেকেই হচ্ছে 20 মিনিটের মধ্যে এগুলো সাবমিট করবেন। ওকে, সো সবাইকে শুভকামনা, ধন্যবাদ।
আবার মোটামুটি 37 রিচ করেছে, সো অনেকে হচ্ছে দিয়েছেন। আমি সম্ভবত এখন অনেকে চেষ্টা করছেন বা শেষের দিকে আছেন। তো আমরা আর 2 মিনিট দেখি, তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হুম, জি। ভাই আমি হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ওটাতে হচ্ছে যে লেটুস, ওটা হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে অ্যালফাবেট দিয়েছিলাম আর কি, যেটা ভুল আসছে। এটা কি ওখানেও এরকম আসবে নাকি? মানে মেইন এক্সামে? ক্যাপিটাল লেটার ছিল, মানে আপনি কি ক্যাপিটাল লেটার দিয়েছেন? জি। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে মানে প্যাসেজের মাঝখানে, ঠিক আছে, সো এটাকে চেষ্টা করবেন যেন এলটা ইয়েই হয়, কি বলে আপনার, স্মল লেটারই হয়। স্মল মানে লেটারে? হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে যেটা বলা আছে যে হচ্ছে খুব একটা সমস্যার কথা না, ঠিক আছে, কিন্তু বাট যেটা করবেন, যেটা আমি বলবো পরবর্তীতে, যে আমাদের যে আমরা যে অ্যান্সার গুলা নিয়ে আলোচনা করব, তখন আমি বলবো যে কোশ্চেনটা যেহেতু আপনার সব সময় আপনার প্যাসেজ থেকেই তুলে দিতে হবে, সো প্যাসেজে যেইভাবে আছে ওয়ার্ডটা, আপনি সেম ওয়ার্ডটা সেভাবে ব্যবহার করবেন। প্যাসেজে যদি এটা ক্যাপিটাল লেটারে থাকে, শুরুতে ক্যাপিটাল লেটার হবে। প্যাসেজে যদি এটা ক্যাপিটাল ছাড়া সব স্মল লেটার হয়, আপনি সব সব স্মল লেটারই বসাবেন, ঠিক ওকে আছে। ভাই। সবাই ওকে একদম ভাই। কপি পেস্ট করে বসানো, একদম হুবহু সেম টু সেম। ওকে, আসসালামু ওকে, সো আলাইকুম আশা ভাইয়া। করবো, হ্যাঁ, জি জি। আমারও যে দি হারবারের যে কোশ্চেনটা ছিল, হুম। ওটা আমি টিটা স্মল লেটার দিছি। তো এখানে আমার স্মল লেটার দেওয়ার কারণে এটা ভুল দেখাইতেছে, আমি কপি পেস্ট করছিলাম। আচ্ছা, না না, ঠিক আছে, ওকে, না না, ঠিক আছে। ওইটা যেই যেহেতু এটা আপনার ইয়ে ছিল, কি বলে, কুইজ আকারে ছিল, সো আমি ওখানে বেশ কিছু অ্যান্সার আমি দিয়ে রাখছিলাম। সো এইটা যেহেতু একদম শুরুতে ওইটা দা হারবার বইটার প্রবলেম হবে না, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, সো মোটামুটি 44 অ্যান্সার করেছেন, এবং আপনার ভাই 54 হচ্ছে হচ্ছে আপনার যেই ফর্মটা দিয়েছিলাম শুরুতে সেটা ফিল আপ করেছেন। তো বেশ ভালো আপনাদের রেসপন্সটা, ধন্যবাদ সবাইকে যারা রেসপন্স করছে, এবং যারা ইতিমধ্যে লাস্ট 9-10-এ আছেন তারা কাইন্ডলি রেসপন্স
ভাই শোনা যাচ্ছে না আপনাকে। ভাই আপনাকে শোনা যাচ্ছে না। মোয়াজ্জেম তো নাই মনে হয়, ও ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। মোয়াজ্জেম, মোয়াজ্জেম ভাই। সরি, আমি আবার ফিরে আসছি। সরি, আমি ও যেটা আচ্ছা, বলতেছিলাম যে শুরুতে যে কারেন্ট চলে গেছিল। ও তো আচ্ছা। যাক, জি জি, আমাদের ব্যাকআপ ছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি, ধন্যবাদ। সো এই আর কি, আমি স্ক্রিনটা একবার শেয়ার করে নিই। আইএলটিএস এর প্রিপারেশন আস্তে আস্তে নেওয়া শুরু করে কি কর? ওকে, তো এই হচ্ছে যেই যারা যারা রেসপন্স করেছেন প্রায় 46। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামে হচ্ছে 6 বা 6 এর লেস, বা এটা 5 বা লেস এরকম। তো 7, 8, দুইজন 7, দুইজন 8 পেয়েছেন। ওকে, মাশাআল্লাহ। কংগ্রেচুলেশন। সো এটা 6 জন 6, 5 পেয়েছে দুইজন, 4, 2, 3, মোটামুটি সব ধরনের করে আছে। তো যেহেতু যেটা আমরা দেখছিলাম যে আগের বার যে আপনারা অনেকেই হয়তোবা কোথাও প্র্যাকটিস করতেছেন না, এবং অনেকে হয়তোবা নিজেরাই প্র্যাকটিস করছেন। সো আমাদের মনে হয় যে আপনারা যদি চিন্তা করে থাকেন যে আমরা আর 3 মাস বা 2 মাসের মধ্যে পরীক্ষা দিব, আমার মনে হয় যে আপনাদের মানে পড়ালেখার গতিটা আর একটু বাড়ানো উচিত। ওকে, সো যে কোশ্চেন গুলো ছিল যে আমরা আসলে কিভাবে লিখবো, যে আমরা কি ক্যাপিটাল লেটার লিখবো না স্মল লেটার, যেটা যখন হাতে লেখার সিস্টেমটা ছিল তখন এটা খুব বড় একটা টিপস ছিল যে প্রত্যেকটা রিডিং এর ক্ষেত্রে সবগুলোই আমরা হচ্ছে অল ক্যাপিটালে লিখবো। সো ওই জিনিসটা একটা বিষয়, বাট আপনি যখন কম্পিউটার বেসে দিবেন আপনি জাস্ট এটা কপি পেস্ট করে এটা বসিয়ে দিবেন। এখানে ক্যাপিটাল লেটার ভ্যালু মানে মানে ভ্যারি করে না, বাট চেষ্টা করবেন ওইটা বোঝার জন্য অ্যাটলিস্ট যদি সেন্টেন্সের মাঝখানে আগে পরে কোথায় চাইছে সেই জিনিসটা যেন আপনার মাথায় থাকে। যে নুন নবী ভাই। হ্যালো। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি জাস্ট আমার কথা বলার জন্য বলছি না। এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি এর আগে কোনো প্র্যাকটিস করিনি। জাস্ট আমি এখনই হচ্ছে ক্যামব্রিজ 10টা খুলেছি আপনি যখন বলেছিলেন। আমি হুম কিনেছি, হুম। আমি ইন্টেনসিভ কেয়ারে যাচ্ছি এক জায়গায় কোচিং আচ্ছা করার জন্য আচ্ছা, আগামী 1 তারিখ থেকে। গুড। আমি 8 পেয়েছি আর কি। কিন্তু ও আচ্ছা। একটা বিষয়, আমি একটা অ্যান্সার করিনি আর একটা অ্যান্সার করেছি, সেটা ভুল হয়েছে। তবে আমি হুম হুম। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে মানে কম্পিউটার বেসড ছাড়া এখন মানে একটা নিউজ আমি দেখেছিলাম যে সরাসরি কম্পিউটার ছাড়াও নাকি এক্সাম দেয়া যায়। এটা কেমন সত্য, মানে কতটুকু সত্য? ওইটা আপনি যদি কোনো এজেন্সি বা কোনো মানে আইএলটিএস কোচিং সেন্টার থেকে দিয়ে থাকেন তাহলে আমি পরামর্শ দিব যে আপনি একটু দূরে থাকেন ওদের কাছ থেকে। উম, না, তো এখনো ওইটা আর দেইনি, কি। মানে জাস্ট একটা নিউজ শুনেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ, এটা ধন্যবাদ। আমার আমার জি জি। এটা আসলে ব্রিটিশ কাউন্সিল সিরিয়াসলি ভাবতেছে এটাকে চেঞ্জ করার জন্য। আহ, কারণ আহ, ধরেন অনেকের কম্পিউটার নাই, কম্পিউটার নাই তার ল্যাপটপও নাই। এখন আইএলটিএস দেওয়ার জন্য তাকে হলে বিশাল অঙ্কের একটা টাকা খরচ করে আবার ল্যাপটপ কেনা লাগতেছে। এরকম ঘটনা হ্যাঁ ঘটেছে আমার সাথে। এটা আমি সজীব, যেটা হবে এরকম যেটা চিন্তা করতেছে ওরা ওটা হচ্ছে যে রাইটিং এর তার ক্ষেত্রে শুধু। শুধু রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, শুধু রাইটিং এর ক্ষেত্রে, কারণ পুরোটা না। টাইপিংটা কষ্টকর হয়ে যায় ওদের জন্য। হুম হুম। যেখানে রাইটিংটা শুধুমাত্র ওখান দিয়ে করবে। হ্যাঁ, বাট রিডিং এবং লিসেনিং এটা টোটালি আপনার কম্পিউটার বেসডই থাকবে আর কি। আর জি। স্পিকিং তো থাকেই। ওকে, হাফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। আহ, ভাই, আসলে মানে আমার আইএলটিএস এর
মানে কোনো পরীক্ষায় বা মানে এটাই আমার প্রথম ক্লাস। এর আগে আমি কখনোই মানে আইএলটিএস এর সাথে যুক্ত ছিলাম না। তো আচ্ছা বিষয়টা আমার 3টা হয়েছে। তো আচ্ছা বিষয়টা হচ্ছে মানে আমি ঠিক মতো ইয়াটা বুঝতে পারতাছি না, এই যে মানে যে ইয়েগুলো দেওয়া আছে, মানে যে প্রশ্নগুলো আছে আমি এগুলো বুঝতে পারতেছি হুম না ঠিক মতো। আচ্ছা মানে মেইন জিনিসটা আচ্ছা আমি বুঝতে পারতেছি না, তো আমি এটা কি করতে পারি বোঝার জন্য? আচ্ছা মানে মানে বোঝা গেল আপনি কি প্রশ্ন বুঝতেছেন না, যে প্রশ্ন কি চাইছে, নাকি প্যাসেজ বুঝতেছেন না যেখান থেকে আপনাকে খুঁজে পেতে হবে, কোনটা? মানে আমি মানে বুঝতে পারছি যে প্যাসেজের এইখানে অ্যান্সারটা আছে, বাট মানে আমি এক্সাক্টটা মানে বুঝতে পারতাছি না। মানে বলা চলে যে আমি ওই প্যাসেজের মানে মেইন থিমটা আমি বুঝতে পারতেছি না এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর জন্য আমার মনে হয় যে আপনার সেন্টেন্স ভোকাবুলারিতে প্রবলেম আছে। হ্যাঁ, ভোকাবুলারি প্লাস হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে যে ট্রান্সলেশনের যে বিষয়টা, সেই জায়গাটাতে আপনার একটু কাজ করতে হবে। সো ভোকাবুলারি প্লাস হচ্ছে যে যে ওয়ার্ড মিনিং গুলা, প্লাস হচ্ছে সেন্টেন্সটা কি কমপ্লেন করতেছে, তার জন্য জিনিসটা আপনার একটু প্র্যাকটিস করা প্রয়োজন আর কি। So, আপনি যদি ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, তাহলে আপনি হচ্ছে ওই ওয়ার্ড সেন্টেন্স গুলোর মিনিংটা বুঝতে পারবেন কি বলতে চাচ্ছে, পাশাপাশি তাহলে আপনি ওই জিনিসটা ধরতে পারবেন আর কি। ওকে, ধন্যবাদ আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি জি, ভালো আছি। ভাই আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমিও আসলে হচ্ছে যে আইএলটিএস এর মানে পরীক্ষা কখনো দেওয়া হয় নাই আর কি। আমি কোচিং হুম, করতেছি আর কি, বেসিক টু আইএলটিএস আর কি। আচ্ছা আমাদের আচ্ছা বেসিক প্রায় হচ্ছে যে আপনার 15-16টা লিসেন্স কমপ্লিট হয়েছে আর কি এখন। আচ্ছা মানে আচ্ছা। হচ্ছে যে তারপরে হচ্ছে ক্যামব্রিজের বই ধরা হয় নাই, তো ক্যামব্রিজে আমি আসলে ক্যামব্রিজ বই কিনছি, বাট হচ্ছে যে বুঝতেছি না আসলে কিভাবে আসলে শুরু করব। ক্যামব্রিজের হচ্ছে মানে প্যাসেজ দেখলে মানে অনেক সময় উত্তর দিতে পারতেছি না, মানে বুঝতেও প্যাসেজ বুঝতেও কষ্ট হুম হয়ে যাইতেছে আর কি। হুম হুম। ওকে, সো এটার জন্য আসলে আপনার প্র্যাকটিসটা থাকতে হবে। আপনি যেহেতু বেসিক অলরেডি শুরু করছেন, সো আপনার ওই জায়গাটা থেকে আপনি যদি একটু কন্টিনিউ করেন, পাশাপাশি হচ্ছে প্যাসেজ বোঝানোর যে বিষয়টা, যেটা আগে তোমাকে বললাম, যে হচ্ছে আপনার ওই ট্রান্সলেশনটা মানে মাথায় অনুবাদ করার বিষয়টা থাকতে হবে। যে আমি এটা পড়লাম, এটা প্রথম দিকে হচ্ছে আমি একটু অনুবাদের কথা বললাম, পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে ওই অনুবাদে যেতে হবে না, আপনাকে বুঝতে হবে যে এই প্যাসেজের কোথায় মিনিংটা আছে, ওই সেন্টেন্সটা কি মিনিং করতেছে। সো এটার জন্য আপনাকে একটু লং টার্ম প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন রিডিং হ্যাবিটটা রাখতে হবে। যে আমি প্রতিদিন কোনটা রিডিং পড়লাম, সেই রিডিংটা মানে কি আমি বুঝতেছি কিনা, সেই জায়গাটা থেকে আপনাকে চেষ্টা করতে হবে। কারণ আপনি যেই মডিউলটাকে টার্গেট করবেন, ওই মডিউলের ফার্স্ট জিনিসটাই হচ্ছে ওই জিনিসটা আপনাকে হ্যাবিট থাকতে হবে। আপনার যদি রিডিং হ্যাবিটটা না থাকে, আপনি মানে ওই রিডিং পড়ে বোঝা জিনিসটা হচ্ছে আরো পরে, আপনি প্যাসেজ পড়েই শেষ করতে পারবেন না মানে আধা ঘন্টায়। সো এই জিনিসগুলো হচ্ছে ধাপে ধাপে করতে হবে। তো আপনি প্রথমে যদি আপনি একটু প্যাসেজ গুলা চিন্তা করেন, পাশাপাশি হচ্ছে তারপর যদি ট্রান্সলেশনটা চিন্তা করেন যে কিভাবে হলো, তারপর যদি স্কিমিং দেখালাম সেই স্কিমিংটা, আর আপনি যখন পড়বেন স্কিমিং করতে পারবেন আপনি তখন তাড়াতাড়ি, যখন আপনি স্কিমিং করবেন বুঝতে পারবেন যে এটা কি 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 কি, সেই বিষয়টা আর কি। ওকে, অনেকে হাত তুলছেন। যারা যারা ইতিমধ্যে প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে তারা একটু হাতটা নামিয়ে ফেলেন। জোনান হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবলেম হচ্ছে আমার রিডিং স্কিল খুব স্লো, মানে রিডিং দ্রুত করতে পারে না। হুম, এরপরে হচ্ছে পড়ে আবার বুঝতেও একটু বুঝতে পারি না। সময় লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার প্রথম আজকে কথা হচ্ছে, আজকে জি আট বলেন। আট পাইছি 10-এ। বাট মাশাআল্লাহ, জি জি। আমার মনে হচ্ছে যে আমি ওই যে রিডিং স্লো হওয়ার কারণে আর 2টা আনসার পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনার ক্ষেত্রে ইতিমধ্যে আমি অ্যান্সার দিয়ে দিছি। যাদের রিডিং স্লো তাদের কাজই হচ্ছে রিডিং, প্রতিদিন রিডিং পড়া। ঠিক আছে? আপনি যদি ক্যামব্রিজের, আপনার ক্যামব্রিজের সলভ করা লাগবে না, আপনি জাস্ট ক্যামব্রিজের প্যাসেজ গুলা পড়েন। ঠিক আছে? ওই ক্যামব্রিজের প্যাসেজের মতো আপনি যদি ডেইলি নিউজ পেপার পড়েন বা গল্পের বই পড়েন ইংলিশে, বা ইংলিশে যদি আপনি কোনো কি বলে এটাকে আর্টিকেল পড়েন, আপনারা যেহেতু প্রত্যেকেই হচ্ছে আপনার হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চান, সো আপনার যে টপিক রিলেটেড আর্টিকেল গুলোই পড়েন অন্তত, তাহলে যেটা হবে যে আপনার ওই পড়াটাও হলো, অন্যটা হলো। এর পাশাপাশি এনভায়রনমেন্ট বলেন, হিস্ট্রি বলেন, জিওগ্রাফি বলেন, এই টপিক গুলার যদি আপনি যে কোনো আর্টিকেল, সেটা অনলাইনে প্রচুর আছে, সেখান থেকে যদি পড়তে পারেন তাহলে আপনার হ্যাবিটটা তৈরি হবে। এবং এই হ্যাবিটটা হচ্ছে ফার্স্ট, যে আপনি ঠিক মতো পড়তে পারেন, পড়তে পড়তে আপনি জিনিসগুলো বুঝবেন, নতুন ওয়ার্ড পাবেন, নতুন সেন্টেন্স স্ট্রাকচার পাবেন, তখন আপনার আস্তে আস্তে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। সো আপনারা যদি যারা পড়ে বুঝতে চান কিন্তু প্রথমত হচ্ছে আমি পড়ে শেষ করতে পারি না বা আমি পড়ায় স্লো, তাদের জন্য ফার্স্ট সাজেশন হবে আপনার পড়ার গতিটা, পড়ার গতি না, পড়ার ভলিউমটা বাড়ান।
ডেইলি আপনি যদি আগে যদি 2 দিনে একটা বই মানে 1 পৃষ্ঠা বই পড়তেন, এখন আপনি একদিনে 6 পৃষ্ঠা বই পড়েন। সো যার আইএলটিএস এর ডেট যত কাছে, তার প্র্যাকটিসের পরিমাণ তত বেশি করতে হবে, এটা খুব স্বাভাবিক। ওকে, ধন্যবাদ। তাজনুর আক্তার। থ্যাংক ইউ। আহ, আজকে এই সেশনটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার ইংলিশ 103 মানে আইএলটিএস এর জন্য না, তো আচ্ছা ইংলিশ 103 এর জন্য আমি সেশনটা নিচ্ছি। তো আমার মেইন প্রবলেম হচ্ছে যে ফলস আর নট গিভেন এর মধ্যে আমি ব্যালেন্স করতে পারি না। দেখলাম আচ্ছা যেটা ফলস কিন্তু হয়ে যায় নট গিভেন, আবার আমি নট গিভেন দেই যেটা দেওয়াই নাই প্যাসেজের কোথাও, কিন্তু তাও হচ্ছে যে ফলস হয়ে যায়, এই সমস্যাটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো আমি জাস্ট এক কথায় আমি শেষ করে দিই যে ট্রুর ক্ষেত্রে হচ্ছে যেটা বলা আছে দুইটা জিনিসটাই আছে, সো এটা। আর ফলস এর ক্ষেত্রে হচ্ছে যেটা মানে বেসিক যে জিনিসটা হচ্ছে ফলস এর ক্ষেত্রে আছে কিন্তু বলা আছে উল্টাটা বা বিপরীতটা সরাসরি। আর নট গিভেন এর ক্ষেত্রে যেটা আছে এক পার্ট বলা আছে আর এক পার্ট বলা নাই, সো এইরকম বিষয়টা। সো এই জিনিসটার জন্য যারা ট্রু ফলস নট গিভেন নিয়ে প্র্যাকটিসে আটকে আছেন, যাদের মনে হচ্ছে যে আমার ট্রু ফলস নট গিভেনটা হয়তো হচ্ছে না বা বারবার ভুল হচ্ছে, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে। আহ একটা বই ধরেন, যে আমি ধরলাম যে আমি ক্যামব্রিজ 18 ধরলাম বা 12 ধরলাম, সবগুলো ট্রু ফলস নট গিভেন আগে শেষ করবেন। প্রত্যেকটা প্যাসেজেই প্রত্যেকটা টেস্টের ফার্স্টেই ট্রু ফলস নট গিভেন থাকবে, লাস্টেও থাকতে পারে। সো এই ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন গুলো আগে শেষ করবেন। একটা বই শেষ করার পর আপনি যেটা যাবেন, এখন আপনি তো ধরেন রাত 12টার সময় বই নিয়ে বসছেন, করলেন, এখন আপনি এটা দেখাবেন কারে? সো এটার ক্ষেত্রে যে সাইড মানে টিপস একটা বলে দেই, সেটা হচ্ছে আপনার এই কোশ্চেনটা যেখান থেকে আপনি করতেছেন সেই পিডিএফটা থেকে বা সেই ওয়েবসাইটটা থেকে কপি পেস্ট করা সুবিধা হবে। কপি পেস্ট করেন, আপনার কোশ্চেন কপি পেস্ট করেন, অ্যান্সার কপি পেস্ট করে চ্যাট জিপিটি কে বলেন বা যে কোনো এআই কে বলেন যে এই হচ্ছে আমার বিষয়, আমার এই প্যাসেজ থেকে আমি এই কয়টা ট্রু ফলস নট গিভেন ছিল, এগুলো হচ্ছে অ্যান্সার, কিন্তু আমি এই অ্যান্সার দিছি, আমি কেন এগুলা ভুল করলাম, কিভাবে আমি এটা থেকে মুক্তি পেতে পারি, বা আমি এখন কি করতে পারি যাতে আমার এই ভুলগুলা মানে যাতে রিপিট না হয়। সে তখন আপনাকে খুব সুন্দর করে ধরে ধরে বলে দিবে যে তুমি এই কারণে এটা ভুল করছো, এটা আছে এটা নাই, এটা আছে এটা নাই। ঠিক আছে? এই জিনিসটা আপনারা যতগুলো আইএলটিএস এর যেই রিডিং এর যতগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা করবেন। আপনার যে জিনিসটা ভুল হয়েছে, যেমন আজকে যে প্রশ্নগুলো নিয়ে যেগুলো এখানে করছেন, আপনারা যারা 2 3 4 5 6 পাইছেন, আপনারা এখানে অলরেডি অ্যান্সার জেনে গেছেন যে কোনটা অ্যান্সার। কারো যদি কনফিউশন থাকে, আপনি এই প্যাসেজটা তুলে দেন, তাকে বলেন এটা ছিল একটা আমার আমি আইএলটিএস রিডিং এর প্যাসেজ, আমি এই ছিল অপশন, আমি এই অপশনটা দাগাইছি কিন্তু অ্যান্সার দেখাচ্ছে এইটা, আমি কনফিউজড, অ্যান্সার কি আসলে এইটা বা কেন, এখন আমি কিভাবে এটা থেকে মুক্তি মানে কিভাবে আমি এটা থেকে মানে এটা বুঝতে পারি যে এটা এরকম হবে বা ফার্দার আমি এই ভুলটা না করি। এই জিনিসটা বলার পরে চ্যাট জিপিটি বলেন বা অন্য যে যে কেউ আছে, আপনি জাস্ট ফ্রিতেই আপনি হচ্ছে এটা তখন তাকে দিবেন, সে আপনাকে একটা ফুল ডিটেল আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবে। সো এই জিনিসটা আপনাদের খুব ভালো কাজ করবে যদি আপনারা নিজেরা নিজেরা শিখতে চান আর কি, এবং এটা প্রত্যেকটা রিডিং এর প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আব্দুল্লাহ। হ্যাঁ, জি জি বলেন। ভাই আমার হচ্ছে স্কিমিং আর স্ক্যানিং যে টেকনিক, ওটা হচ্ছে আপনার প্রথম আর সেকেন্ড প্যাসেজে হচ্ছে মানে কাজে দেয় আমার। তো থার্ড প্যাসেজে হচ্ছে ধরেন আমি স্কিমিং করে যখন হচ্ছে কোয়েশ্চেন দেখে আবার ব্যাক করি, তখন দেখা যায় যে মানে সময়টা অনেক বেশি লাগে আর কি। থার্ড প্যাসেজের ক্ষেত্রে কি অন্য কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু ফলো করা দরকার আছে কিনা বা আছে কিনা এরকম যেটা একটা স্ট্র্যাটেজি যেটা বলা হয় নাই, কারণ এটা এখন একটু কম বেশি হয়, সেটা হচ্ছে যে মোটামুটি সব জায়গায় স্কিমিং স্ক্যানিং যা যা আছে সবকিছু মোটামুটি সেম, বাট একটা বিষয় হচ্ছে যে কোশ্চেন গুলা পরপর আসে কিনা। ঠিক আছে? ধরেন আপনি ফার্স্ট প্যারাগ্রাফে আপনি পেলেন হচ্ছে কোশ্চেন নাম্বার, যদি আমি প্যাসেজ 1-এ চিন্তা করি, তাহলে হচ্ছে ধরেন ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কোশ্চেন 1 পাবেন, তারপরে কোশ্চেন 2 কোশ্চেন 3 এরকম। তারপরে ধরেন আবার ধরেন ট্রু ফলস এরকম পাইলেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস ধরেন আপনার একটা প্যাসেজে 5 6 7 নাম্বার প্যারাগ্রাফ থেকে আসলো। এটা ছিল আগের হিসাব, কিন্তু রিসেন্ট যেটা দেখা গেছে এবং ক্যামব্রিজ 20-তেও একটা প্যাসেজ এরকম দেখা গেছে যে আপনার এগুলো একটু মিশে যায়, মানে আপনার যেখান থেকে আপনার হয়তো বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস শুরু হওয়ার কথা ছিল তো 6 নাম্বার প্যারাগ্রাফ থেকে, দেখা গেছে 2 নাম্বার প্যারাগ্রাফেও চলে আসছে হচ্ছে আপনার এই জিনিসটা।
সো এইটা একটু খেয়াল রাখতে হবে। এইটা একটা হচ্ছে ট্রিক্স, যখন আপনি প্যাসেজ থ্রিতে বা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো ফলো করে, যেমন ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা ফলো করা হয় যে মানে প্রথমটা প্রথমে থাকবে, তারপরটা পরে থাকবে। সো আপনাকে কিন্তু পুরা প্যাসেজটা যে খুঁজতে হবে সবসময় সেরকম না, এবং পুরা প্যাসেজটা যাতে না খুঁজতে হয় থার্ড এর ক্ষেত্রে, সেখানে কিন্তু স্ক্রিনিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন যে আমার এই প্যাসেজটা, এই কোশ্চেনটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে, সো আপনাকে ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছে কিনা আমি প্যাসেজটার কোন জায়গায় অ্যান্সারটা আছে, এটা কি ফার্স্ট প্যারাগ্রাফে নাকি সেকেন্ড প্যারাগ্রাফে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, তারপর হচ্ছে আপনার সেটা কোশ্চেনটা পড়ে সেটা মিলানো। সো ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে প্যাসেজ থ্রির ক্ষেত্রে যে ধরেন ইয়েস নট গিভেনটা আসে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো পরপর আসে। সো আপনি যদি কোনো একটা কোশ্চেন পেলেন, ধরেন 17 পেলেন আর 19 পেলেন, সো 18টা আপনি নিশ্চিত থাকেন যেটার মাঝামাঝি কোনো জায়গায় আছে। সো 18-র জন্য কিন্তু আপনি পুরো প্যাসেজটা আবার স্ক্যানিং করার প্রয়োজন নাই। So, এই ছোট ছোট বিষয়গুলো আপনি একটু যদি খেয়াল রাখেন, তাহলে মনে হয় যে প্যাসেজ থ্রিটা পাওয়াটা পসিবল। বাট একটা জিনিস হচ্ছে প্যাসেজ থ্রিটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন, কারণ এখানে ভোকাবুলারি বা সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। সো আপনার ভোকাবুলারিটা যদি একটু রিচ করতে পারেন, প্লাস সেন্টেন্স স্ট্রাকচার বুঝে যদি আপনি কোশ্চেনটা মানে ট্রান্সলেট করতে পারেন না, বুঝতে পারেন যে বিষয়টা কি বোঝাতে যাচ্ছে, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে প্যাসেজ থ্রিটা। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি প্যাসেজ 1 এবং 2 তে সময়টা কিন্তু যেটা বললাম যে প্রত্যেকটা প্যাসেজের জন্য 20 মিনিটস টাইম, কিন্তু আদতে আপনার প্যাসেজ থ্রিতে লাগবে বেশি সময়। সো প্যাসেজ 1-এ যদি আপনি 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারেন, এই টাইমটা কিন্তু আপনি প্যাসেজ থ্রিতে দিতে পারবেন। সো আপনার প্যাসেজ থ্রিটা যদি দুর্বল থাকে বেশি, আপনি চেষ্টা করেন প্যাসেজ 1 এবং 2টা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার জন্য। ধন্যবাদ। আব্দুল্লাহ আল জাবেদ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি আর কি ইউনিভার্সিটিতে এখন সেকেন্ড ইয়ার আছি। আমি চাচ্ছি 2 বছর পরে আর কি আইএলটিএস পরীক্ষাটা দিব আর কি, অনার্স আচ্ছা শেষ জি। হওয়ার পর টাইমে। এখন আমি কিভাবে আর কি শুরু করতে পারি, আস্তে আস্তে প্রিপেয়ার হতে পারি আর কি। আচ্ছা, আপনি যদি 2 বছর পরে আইএলটিএস দিতে চান, এখন আপনি যদি কিভাবে প্রিপেয়ার হতে পারেন, আমি জাস্ট আপনাকে বলবো যে আপনার কিছুই করা লাগবে না, ডেইলি নিউজ পেপার পড়েন, গল্পের বই পড়েন, শেষ। বাট বুঝে পড়েন আর কি, ঠিক আছে? আর তাহলে আপনার যে লিসেনিং এর জন্য রিডিং, কিছু করা হ্যাঁ লাগবে না? হ্যাঁ ওইটাই বলতেছি। So, যদি আপনি বুঝে পড়েন, তাহলে হচ্ছে মানে বুঝতে পারা মানেই তো আপনার ভোকাবুলারি বাড়তেছে, আপনি সেন্টেন্স স্ট্রাকচার বুঝতেছেন। সো এনাফ। আর লিসেনিং এর জন্য পডকাস্ট শুনেন ইংলিশ, ইউটিউবে মানে যেটা শুনেন, বা হচ্ছে আপনি ইংলিশ মুভি দেখেন, সাবটাইটেল ছাড়া দেখেন, যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন যথেষ্ট। আর পাশাপাশি হচ্ছে আপনি স্পিকিং এবং রাইটিং এর জন্য সবকিছুর জন্য প্র্যাকটিস, জাস্ট রেগুলার একটু প্র্যাকটিস করতে থাকেন, তাহলে হয়ে যাবে। ভাই আমার স্পেলিং মিস্টেকটা অনেক বেশি হয় আর কি, এই জন্য আমার ইউনিভার্সিটিতে পছন্দ নাম্বার কাটা যাচ্ছে। তো স্পেলিং মিস্টেকটা যদি বেশি হয়, তাহলে আসলে এটা পুরোনো মানে স্কুলে থাকতে যেরকম হইতো যে একই স্পেলিং বারবার লেখার মতো আর কি। সো স্পেলিং মিস্টেকটা আপনার কখন কম হবে, যখন আপনি রেগুলার পড়বেন, আপনি একই ওয়ার্ড যখন আপনার চোখের সামনে বারবার ভাসবে, তখন আপনার কিন্তু ওই ওয়ার্ডটা আপনার মাথায় থাকবে। তো স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে যেমন মানে এক একজনের মুখস্থ বা এক একজনের মনে রাখার টেকনিক ডিফারেন্ট। সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে মানে অত লিখেই পড়ি না বা মনে মনে পড়ি আর কিছু, বাট আমি জাস্ট চোখের সামনে দেখি বা বারবার পড়তেছি একই জিনিস সেরকম। সো আপনার যেভাবে মনে থাকতে পারে, সেটা যদি মনে করেন যে একই স্পেলিং আমি 10 বার লিখবো তাহলে মনে থাকবে, বা একই স্পেলিং আমি 10 বার জোরে জোরে পড়বো তাহলে মনে থাকবে, নাকি একই স্পেলিং আমি 10টা বইয়ে 10 বার পড়বো, সো যেইভাবে আপনার জন্য সেটা পসিবল সেটা করেন। বাট আমার মনে হয় আপনি যদি বারবার যদি ওই টপিকটার উপর যদি পড়ালেখা করেন, বা যদি বিভিন্ন আর্টিকেল পড়েন বা বিভিন্ন আপনার কি বলে বই পড়েন, বা সেটা যদি বারবার আপনি লেখেন যেটা ভুল যাচ্ছে, যদি আপনি এখন স্টুডেন্ট আছেন, যদি আপনার সময় থাকে বারবার সেটা লেখেন, লিখে যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। আর এর সাথে হচ্ছে যখন সেটা পড়বেন, প্রত্যেকটা ওয়ার্ড যদি একটু কঠিন মনে হয়, সেটার জন্য আপনি ফোনেটিক বা আপনার ধরেন সেটা কিরকম হইতে পারে কোনটা মিলানোর জন্য কোনোভাবে যদি সেটা মনে রাখা যায় কোনো টেকনিকের মাধ্যমে, সেটা চেষ্টা করেন। আরেকটা বিষয় হচ্ছে রুট ওয়ার্ডস। রুট ওয়ার্ডস ধরে ধরে আপনি যদি চেষ্টা করেন বোঝার জন্য প্রত্যেকটা ওয়ার্ডস কোথা থেকে আসলো কিভাবে হলো, তাহলে সেই রুট ওয়ার্ডস ধরে ধরে যদি আপনি চেষ্টা করেন সেই ওয়ার্ডটাকে ভেঙে ভেঙে বোঝার জন্য সাফিক্স প্রিফিক্স রুট ওয়ার্ডস দিয়ে, তাহলে আপনি হয়তোবা সেই ওয়ার্ডটার আরেকটু ভালো মতো ধরতে পারবেন আর কি। সো এই হচ্ছে বিষয়গুলা। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই। ধন্যবাদ। সো আমি যেটা আপনাদেরকে বলবো, যেহেতু এখানে যে কোশ্চেন গুলা ছিল, এই কোশ্চেন গুলা নিয়ে আমি বাড়তি আর আলোচনা করলাম না আজকে। সো এই কোশ্চেন গুলো নিয়ে কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি আপনাদেরকে যেটা বললাম যে আপনারা একটু সহায়তা নেন, নিয়ে এগুলো আপনারা ফেলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে যেটা হবে যে ধীরে ধীরে আপনাদের এই জায়গাগুলা পরিষ্কার হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে সেখান থেকে আপনারা সেই বিষয়গুলো নিয়ে বুঝতে পারেন।
আর এরপর যদি কনফিউশন থেকে থাকে তাহলে আমি তো আছি, আমার সাথে আমাকে রিচ আউট করতে পারেন, অথবা সুকির ভাই আছে বা এখানে যারা যারা আছেন তাদেরকে রিচ আউট করলে আপনারা হয়তো একটা ভালো একটা সমাধান পাবেন আর কি। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। মোয়াজ্জেম ভাইকে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল, তারপর 1.5 ঘন্টা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক ফ্রুটফুল একটা সেশন ছিল, শুরু থেকে আমি খেয়াল করেছি। আর মোয়াজ্জেম ভাই একটা বৈশিষ্ট্য হলো যে লার্নিং বাই ডুইং, করতে করতে শেখার। লেকচার দেওয়াটা আসলে খুব ভালো কোনো পদ্ধতি না, টিপিক্যাল পদ্ধতি। আপনাদের সবাইকে বলবো যে সাকিব ভাই কিছু বলতে চান? ভাই সেশন কি চলবে আর নাকি জাস্ট আজকে? এখনই শেষ, ইউ মে লিভ, কোনো সমস্যা নেই, না, আমি সেশন শেষ। বলছি ফার্দার আর চলবে কিনা। এরপরে সেশন হবে হলো আপনার লিসেনিং, তারপর হবে স্পিকিং, তারপরে আবার শুরু থেকে আবার আইএলটিএস ওভারঅল একটা সেশন হবে, এরকম চলতে থাকবে। থ্যাংক ইউ। ওকে, ইটস ওকে। আপনার সবার জন্য একটাই পরামর্শ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা যদি ডেইলি অল্প অল্প করে নিয়মিত প্র্যাকটিস করেন, আহ, মানে ইমপ্রুভ করতে খুব বেশি সময় নেয় না, নিবে না। ল্যাঙ্গুয়েজ তো খুবই একটা নর্মাল জিনিস শেখা, ছোট বাচ্চারাও শিখতে পারে। শুনে শুনে ছোট বাচ্চারা হিন্দি শিখে ফেলে, তামিল শিখে ফেলতেছে এখন বাংলাদেশের বাচ্চারা। আপনি কি বলেন এটা? আর আপনারা ইংলিশ পারবেন না। ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের সেশন, এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রচেষ্টাগুলো কবুল করুক। সবাই আমরা সূরা আসর পড়তে পড়তে বিদায় নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।